সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই টিউটোরিয়ালে। আমরা আজকে আপনাকে দেখাবো যে আপনি অ্যাকচুয়ালি কন্টেন্ট লেখার মাধ্যমে কিভাবে র্যাঙ্কিং করবেন। এখন যারা কন্টেন্ট লেখে তাদের সব থেকে বড় প্রশ্নই হচ্ছে এটা যে আসলে আমি কি কি ধাপ ফলো করব। আপনারা যারা কন্টেন্ট লিখছেন বা কন্টেন্ট লেখা ট্রাই করছেন, আপনারা হয়তো একদম বেসিক স্টেপ থেকে স্টার্ট করছেন, কন্টেন্টটা শুরু করছেন এভাবে ভেবে লেখা। বাট অ্যাকচুয়ালি আমাদের এসইও যে ফ্যাক্টরটা রয়েছে বা এসইও রাইটিং এর যে কথাটা রয়েছে, সেটা কখনো না একটা ম্যাটারের উপরে ডিপেন্ড করে না। তার মানে হচ্ছে যে এটা অনেক কিছুর উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তো এরকম 8টা ধাপ নিয়ে আপনার সাথে কথা বলবো, এবং এছাড়াও আরো অনেক অনেক ধাপ রয়েছে, বাট এই 8টা ধাপ হচ্ছে আপনার একটা এসইও আর্টিকেল লেখার ধাপ। এটা আপনাকে, আর আপনি লেখার মধ্যে এটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো আপনি যদি আমরা শুরুর ধাপ নিয়ে কথা বলি, তো শুরুতে আপনারা কি ধাপ ফলো করবেন। প্রথম যে ধাপটা, সেটা আমরা সাধারণত আপনাদেরকে অলরেডি একবার কিন্তু বলেছি যে আপনাদেরকে টাইটেলে আপনাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। সেটা আমরা হুকিং কিওয়ার্ড দিতে পারি, বা হুকিং কিওয়ার্ড বাদেও আমাদের যে মেইন কোর কিওয়ার্ডটা, যেটা আমরা রিসার্চ করে বের করেছিলাম কিছুক্ষণ আগে, যেমন আমরা মার্চ বাই আমাজন নিয়ে কথা বলছিলাম, তখন আমরা এটা বলছিলাম যে মেক মানি উইথ আমাজন, এরকম যে 10 ওয়েজ টু মেক মানি উইথ মার্চ বাই আমাজন। সো আপনার যে টাইটেলে মেইন কিওয়ার্ড গুলো রয়েছে সেটা আপনাকে থাকতে হবে। এখানে দেখুন এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্টে দেখেন নাইকি ট্রেনার্স। তো একদমই যে শুরুর দিকে যে টাইটেলস গুলোতে থাকে, দেখেন ওইখানে যে মেইন কোর কিওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু রয়েছে। এটা একদমই মাস্ট আপনার টিউটোরিয়াল বা আপনার যে ধরনের আর্টিকেল লিখছেন ওটাতে আপনাকে রাখতে হবে। এরপরে একটা কমন ব্যাপার নোটিস করেন, যেটা আমরা পরবর্তীতেও হয়তো বলবো। নিচের যে ইন্ট্রোডাক্টরি লেখাটা রয়েছে, যেমন ধরুন এটা রয়েছে যে শপ দ্য লেটেস্ট নাইকি লুক উইথ আওয়ার এক্সটেন্সিভ কালেকশন অফ নাইকি ট্রেনার্স। সো সেম ভাবে এখানেও কিন্তু রয়েছে। তার মানে এটাকে বলে মেটা ট্যাগ। এখন আপনার মেটা ট্যাগেও কিন্তু সেম ভাবে আপনার কিওয়ার্ড রাখতে হচ্ছে। এরপরে দেখুন আমরা কিওয়ার্ডটা কতবার আর্টিকেলে ইউজ করবো। এটা আমাকে কমন সবাই জিজ্ঞেস করে যে আপু, একটা আর্টিকেল র্যাঙ্ক করার জন্য আমরা একটা কিওয়ার্ডে কতবার, একটা টাইটেল বা একটা আর্টিকেলের মধ্যে কতবার আমরা কিওয়ার্ড ব্যবহার করব। সো এটার জন্য আপনি দেখতে পারেন এটা অসংখ্য বার আপনি ব্যবহার করতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে গুগলের ইন্ডেক্সিং বা গুগলের এসইও একটা ট্রিক বলা যায়। সেটা হচ্ছে যে ওই রিলেটেড আর্টিকেল গুলোকে আইডেন্টিফাই করার জন্য গুগলের এটা ধাপ, যে আপনি যখনই কোনো আর্টিকেল লিখছেন ওই আর্টিকেলটা আপনার ওই কিওয়ার্ড অনুসারে, যখন গুগল এটাকে আইডেন্টিফাই করবে যে এই কিওয়ার্ডটা এখানে বেশি রয়েছে, তখনই যে আপনার এটা র্যাঙ্ক করতে হেল্প করবে। সো এখানে আমরা 11 থেকে 12 বার ইউজ করার একটা এক্সাম্পল দেখাচ্ছি, বাট স্টিল আপনি ইয়েলো দাগ করাগুলো দেখতে পারেন যে অসংখ্য বার ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে ভিতর থেকে শুরু করে সবকিছু দেখেন মেনটেন করার পরেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই কিওয়ার্ডটা ব্যবহার করেছি। টাইটেলে দেখেন, টাইটেল যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাতেও আছে, প্লাস ইন্ট্রোডাক্টরি যে ফার্স্টের যে লাইনটা ওটাতেও আছে, পরবর্তীতে আনসারেও আছে, এভাবে পুরোপুরি কিওয়ার্ড গুলো আছে। সো আপনি যদি একটা আর্টিকেল লিখেন 1000 ওয়ার্ডসের বা 2000 ওয়ার্ডসের, সো আপনি যদি জিজ্ঞেস করেন যে আপু কতবার ব্যবহার করব, তো আপনি আসলে অসংখ্যবার ব্যবহার করতে পারেন। যদি স্কোপ থাকে তাহলে ব্যবহার করে যাবেন। এরপরে তৃতীয় ধাপ, তৃতীয় ধাপটা আমাদের একটা কমন ধাপ, সেটা হচ্ছে এলএসএফ কিওয়ার্ড। আপনারা এলএসএফ কিওয়ার্ড বলতে আপনারা হয়তো জানবেন না এলএসএফ কিওয়ার্ড কি। এটা দেখার জন্য অবভিয়াসলি আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাব। তার আগে আপনারা একটা জিনিস লিখে রাখেন বা দেখে নিন, সেটা হচ্ছে যে আপনি যখনই এলএসএফ কিওয়ার্ড ইউজ করছেন, এলএসএফ কিওয়ার্ড না আপনাকে র্যাঙ্ক করতে সাহায্য করে। এখন এলএসএফ কিওয়ার্ড গুলো এরকম হয় যে আপনি যখনই কোনো কিছু সার্চ করেন, সার্চ করার পর একদম নিচে আপনি গুগলের সার্চ বারের একদম নিচে রিলেটেড সার্চেস দেখতে পারেন, অর্থাৎ ওই ব্যাপারে আর কি কি সার্চ হয়েছে। সো একটু চলুন আমরা দেখেই আসি, তাহলে হয়তো আপনাদের এই জিনিসটা এক্সপ্লেইন করতে বা বুঝতে সুবিধা হবে। সো আমরা সার্চ করছি মার্চ বাই অ্যামাজন, মার্চ বাই অ্যামাজন। ওকে, সো মার্চ বাই অ্যামাজন সার্চ করার পরে আপনি দেখুন, আমরা যদি আমাদেরকে একটু কর্নারে সরিয়ে নিয়ে আসি, একদম নিচে দেখেন এই যে সার্চেস রিলেটেড টু মার্চ বাই অ্যামাজন।
সো এখানের মধ্যে এলএসএফ কিওয়ার্ড গুলো হচ্ছে এই যে এগুলো। সো এগুলো যখন আপনি আর্টিকেলে ব্যবহার করবেন, যেমন অ্যাপ্রুভাল 2019, তারপর মার্চ বা অ্যামাজন রিভিউ, প্রোডাক্টস, তারপর এই সব কিছু আপনি যদি আরো সার্চ করেন বা আরো নিচে যান তাহলে আরো পাবেন। বাট এই এলএসএফ কিওয়ার্ড গুলো আপনার যদি প্যারা লাগে তাহলে আপনি সাধারণত এলএসএফ কিওয়ার্ড বের করার জন্য এলএসএফ গ্রাফ নামের একটা সফটওয়্যার আছে, ওটাও ইউজ করতে পারেন, LSF গ্রাফ। সো LSF গ্রাফ নামের একটা সফটওয়্যার আমরা ইউজ করে থাকি সাধারণত। ওইটা সাধারণত আপনি যদি ইউজ করেন তাহলে কি হবে, আপনি আপনার এটা ইজিলি ইউজ করতে পারবেন। চলুন আমরা দেখে নিই। এই যে LSI গ্রাফ। সো LSI কিওয়ার্ড আমরা ভুল লিখেছি, LSF না LSI। সো LSI এর এখানে দেখবেন যে আপনি যদি এখানে সার্চ করেন মার্চ বাই অ্যামাজন জেনারেট দেন, তাহলে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি এখানে অটোমেটিক পেয়ে যাবেন। সো আপনার আর গুগল থেকে এই কাজটা করার বা এই সার্চেস গুলো প্যারা নেওয়ার কোনো দরকার হয় না। তো এগুলো আপনি তুলে আপনার আর্টিকেল লেখার সময় আর্টিকেলের ভিতরে ভিতরে এই কিওয়ার্ড গুলো দিতে পারেন। এখন অবভিয়াসলি এই যে দেখেন, এই যে যেগুলো আমরা সার্চ বারে রিলেটেড সার্চে দেখছিলাম ওগুলো কিন্তু এখানেও রয়েছে। এন্ড অলসো আপনি এখানে সার্চ ভলিউম গুলাও দেখতে পাচ্ছেন যে এগুলার সার্চ ভলিউম গুলো কিরকম। সো এটাতে কিন্তু আপনার মেইন কোর কিওয়ার্ডটাও আছে, পাশে দেখেন এখানে আরো একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল। সো আপনি যদি কোনো সেন্টেন্স লেখেন, সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ড গুলো অ্যাড করে দেন, তাহলে এটা আপনাকে র্যাঙ্কিং করতে আরো বেশি সহায়তা করবে। সো এর পরের ধাপটাতে আপনাদেরকে নিয়ে যাই আমরা। সো এরপরের ধাপটাতে দেখেন আপনারা এখানে এলএসএফ বা এলএসআই যেটাকে বলছি আমরা, এলএসআই কিওয়ার্ড বলে, এটাকে এলএসএফ কিওয়ার্ড না। সো এলএসআই কিওয়ার্ডটার মধ্যে একটা জিনিস দেখেন যে সুপারফুড ডেফিনেশন। এখানে ডেফিনেশন একটা ব্যাপার রয়েছে। এই কিওয়ার্ড গুলো আপনি আপনার যখন আর্টিকেলে লিখবেন, যে একটা মার্চ বাই অ্যামাজন বা কোনো কিছু নিয়ে যখন আপনি রিসার্চ করছেন, ওইটার ডেফিনেশন, ওটার সম্পর্কে টপ 10, তারপর লিস্ট, এইগুলা থেকেও আপনি একটু আইডিয়া করতে পারেন। এটা কেন বলছি বলুন তো, কারণ একটা জিনিস দেখেন, মানুষ কি কি সার্চ করে অনলাইনে, ওই সেক্টরের এলএসআই কিওয়ার্ড দিয়ে আপনি জানতে পারবেন যে ওই সেক্টরে মানুষ ডেফিনেশন খুঁজছে, ওই সেক্টরের টপ 10 সম্পর্কে জানতে চাচ্ছে, লিস্ট সম্পর্কে জানতে চাচ্ছে, 2017 বা 2018 এর ব্যাপারগুলো জানতে চাচ্ছে। এটা কেন বলুন তো, এই জিনিসটা আপনি আরেকটা ভাবে কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে যখন আপনি আপনার এই পুরো কমপ্লিট ব্যাপারগুলো আপনি আপনার আর্টিকেলের মধ্যে ইনক্লুড করবেন, তখন আপনার যে অডিয়েন্সের চাওয়া পাওয়াগুলো এগুলা আসবে। এইগুলা আপনি এমন একটা আর্টিকেল লিখছেন যেটা অডিয়েন্স পড়বে না বা ওই রিলেটেড সার্চেস করে না, সেটা কিন্তু আপনাকে কখনোই র্যাঙ্কিং এ হেল্প করবে না। তো অবভিয়াসলি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপরে দেখেন আমাদের আরো একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে ইনক্লুডিং H2 H3 ট্যাগস। সেটা আমরা অলরেডি দেখেছি, আমরা জানি যে কি এগুলো H2 H3 ট্যাগস। এটাতে আপনার কিওয়ার্ড, যে কোর কিওয়ার্ডটা, এটা ইনক্লুড করতে হয়। এর আগের লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আই হোপ আপনারা ভালোভাবে এটা বারবার দেখে নিয়েছেন। ওইটা আসলে কোর কিওয়ার্ডটা কত ইম্পর্টেন্ট দেখেন, এটা আপনার আর্টিকেলের সব জায়গায় অ্যাড করতে হয় বা অনেক জায়গায় অ্যাড করতে হয়। এটা আপনাকে অসংখ্য হেল্প করে টু র্যাঙ্ক। অ্যান্ড এর জন্যই আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি এটাকে প্রফেশনালি করা উচিত, দ্যাটস ওয়াই। এরপরে যদি আমি আপনাকে বলি, এরপরের আরেকটা এক্সাম্পল দেখেন যে এভাবে ইউজ করেছে বেস্ট স্টুডেন্ট ল্যাপটপ। সো আপনিও চাইলে কিন্তু এভাবে ইনক্লুড করে যেতে পারেন। নাও আমরা কিন্তু জানি যে একটা আর্টিকেল কখন র্যাঙ্ক করে। একটা সময় ছিল 2017 2016, তখন আপনি 500 ওয়ার্ডস এর আর্টিকেল লিখলে, বা 2013 এর টাইমে চিন্তা করেন যে তখন আপনি 500 ওয়ার্ডস এর একটা আর্টিকেল লিখলে এটাও গুগলে র্যাঙ্ক করার চান্স ছিল। বাট রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড আপনাকে যদি আমি বলি যে একটা আর্টিকেল বা যেগুলো সার্চ ভলিউম বেশি বা যেগুলো র্যাঙ্কিং পজিশনে আছে, ওগুলোর অ্যাভারেজ নাম্বার যেটা আমরা গুগল থেকে জানি সেটা হচ্ছে 2300 প্লাস শব্দ। সো বেসিক্যালি আপনি যদি এমন আর্টিকেল লেখেন যেটা খুব কম শব্দের, এটা যদি আপনি এক্সপেক্ট করেন এটা র্যাঙ্ক করার জন্য, তাহলে কিন্তু কখনোই হবে না। আপনাকে ম্যাক্সিমাম 1500 শব্দ থেকে বেশি লিখতে হবে। এবং আপনার যদি সেটা এসইও আর্টিকেল হয়, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এসইও আর্টিকেল লিখবে বা কিভাবে এসইও আর্টিকেল
সাজেশন চায় আপনার থেকে, তখন আপনি তাকে, সে যদি আপনাকে বলে 1000 ওয়ার্ডস এর লিখতে, তখন আপনি তাকে সাজেশন দিতে পারেন যে 1000 ওয়ার্ডস লিখতে কিন্তু আপনার এটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে না, আপনি 2000 ওয়ার্ডস লিখায় নেন। তো এই সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2000 ওয়ার্ডস লিখলেও আপনি না ছোট ছোট বাক্য করে লিখবেন, যাতে এটা পড়তে না বোর লাগে আপনার অডিয়েন্সের কাছে। এটা আপনারা সবসময় মনে রাখবেন যে দ্য লেন্থ ইজ দ্য কি অ্যাকচুয়ালি টু র্যাঙ্ক ইন হায়ার পজিশন গুগল, এটা এটা আপনার জন্য মাস্ট। অ্যান্ড অলসো এরপরে দেখেন আমরা যেটা লাস্ট বা সপ্তম অ্যান্ড অষ্টম ধাপের মধ্যে একদম শেষের ধাপে চলে আসছি, ইমপ্রুভ রিডেবিলিটি। হোয়াট ইজ রিডেবিলিটি? আপনি যখনই কোনো কিছু আর্টিকেল পড়েন বা আর্টিকেল পড়ার সাথে সাথে আপনার এটা পড়তে ইজি লাগে, অনেকেই থাকে না অনেক বেশি প্রফেশনাল শব্দ ইউজ করতে, যে সিনোনিম ইউজ করতে, যে অনেক বেশি বেশি কঠিন শব্দ বানিয়ে ফেলে। সো এই জিনিসগুলো যখন করে তখন মানুষের পড়তে কষ্ট হয়। তো আপনি যদি এই যে রিডেবিলিটি গুলো ইমপ্রুভ করেন বা রিডেবিলিটি আপনার বেশি ভালো থাকে, যে দ্যাট মিনস হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে এটা প্রফেশনাল এন্ড তাদের পড়তে সুবিধা হলো, তখন সেটা আপনার র্যাঙ্ক করে। বিকজ যেটা আমার পড়তে সুবিধা হবে, যেটা পড়ে আমি ইনফরমেশন পাবো, যেটা আমার জন্য টপ 10 এন্ড সব ইনফরমেশন সর্ট ডাউন করে রেখেছে, সেটা আমার জন্য ভালো। সো দ্যাটস ওয়াই আপনারা দেখবেন যে সেই সকল আর্টিকেলগুলোই ভালো র্যাঙ্ক করে যেগুলো ইজি টোনে, ইন্টারঅ্যাক্টিভ টোনে কি করা হয়, লেখা হয়। এবং আপনি যদি বাফার ব্লগে যান, একটা এক্সাম্পল, বাফা.কম এ যে ওদের ব্লগে যান, বা হুটসুইটের ব্লগে যান, বা হাবস্পটের ব্লগে যান, দেখবেন যে ওরা যেসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রিক্স দেয় ওগুলো খুব জেনারেল টোনে লেখে, এবং খুবই একদম প্রফেশনাল টোনে লেখার থেকে ওরা কিন্তু এটাকে একটা ইউজার এক্সপিরিয়েন্স টাইপের করে লেখে, যে হ্যাঁ আই হ্যাভ বিন ডুইং দিস অনলাইন অ্যান্ড এটা আমার ক্ষেত্রে পসিবল হচ্ছে না, এটা এটা ডিফিকাল্টিস আসছিল। ওরা মানুষের সাথে রিলেট করায়, অ্যান্ড দ্যাটস ওয়াই ওদের রিডেবিলিটি বাড়ে। আর অনেক সময় থাকে যে আপনি যখনই কোনো সেন্টেন্স লেখেন, আপনারা যদি কম্পাউন্ড সেন্টেন্স বেশি ইউজ করেন, প্যাসিভ সেন্টেন্স বেশি ইউজ করেন, তখন আপনার রিডেবিলিটি কমে যায়। সো এর জন্য আপনি যখনই প্যাসিভ কম্পাউন্ড ইউজ করবেন, ট্রাই করবেন যেগুলোকে স্মল সেন্টেন্স করে নিতে, তাহলে রিডেবিলিটি অনেক ভালো হয়। আর যদি কম্পাউন্ড সেন্টেন্স বানানি বা কম্পাউন্ড সেন্টেন্স করাই লাগে, তাহলে আপনারা যারা আইএলস দিয়েছেন বা আইএলস না দিয়ে থাকলে একটা কমন টিপস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো সেন্টেন্স লেখেন সবসময় একই রকমের কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করবেন না, অন্য স্ট্রাকচার ইউজ করবেন, তাহলে আপনার রিডেবিলিটি অনেক বেড়ে যাবে। এরপরে আমি যদি আপনাকে বলি, আমরা লাস্টের যে ধাপটা সেটা হচ্ছে যে আপনাদের মেটা ডাটা ইমপ্রুভ করার, সেটা আমরা একদম ফার্স্টেই বলেছিলাম। আপনারা যারা ফার্স্টে কখনো কোনো কিছু সার্চ করে দেখেন, মানুষ কিন্তু নিচের লেখাটা পড়ে, আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা জানি না যে নিচের লেখাটা পড়ে। এখন অনেক সময় কি হয় যে এই মেটা ডাটাটা হচ্ছে একটা কপি রাইটিং এর অংশ। সো আপনারা যখনই কোনো কিছু লিখবেন বা যখনই কোনো কিছু করবেন, তখন একটা জিনিস মনে রাখবেন যে একটা শর্ট ইন্ট্রোডাকশন, এটা আপনি আপনার ক্লায়েন্টকে লিখে দিতে পারেন, অথবা আপনাকে যদি কেউ এই জিনিসটার কাজ দেয় বা আপনার নিজস্ব ওয়েবসাইট আছে, এটার মেটাডাটা আপনাকে লিখতে হচ্ছে, তখন আপনি শর্ট সেন্টেন্সে লিখবেন অ্যান্ড মেক শিওর যে এটার মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকে। সো এই সবগুলাই ছিল আমাদের আসলে 8টা ধাপ। আমি যদি আপনাদেরকে একটু রিমাইন্ড করাই দিই প্রথম থেকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফার্স্টে আপনি স্টার্ট করবেন কোর কিওয়ার্ড দিয়ে। কোর কিওয়ার্ড রিসার্চের পরে আপনি যখন লেখা শুরু করবেন, তখন আপনি টাইটেলে ওই কিওয়ার্ড দিবেন। টাইটেলে কিওয়ার্ড দেওয়ার পরে আপনার যতগুলো H2 H3 ট্যাগস রয়েছে, এই যে লেখাগুলো রয়েছে, সেন্টেন্স রয়েছে বা হেডার রয়েছে, এগুলাতে আপনি আপনার কোর কিওয়ার্ড ইউজ করছেন। এরপর আপনি মেটাডাটাতে আপনার কোর কিওয়ার্ড ইউজ করছেন। তারপর এলএসআই যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আপনার স্ট্রাকচার বা কন্টেন্টের মধ্যে অ্যাড করছেন। প্লাস হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন ধরনের ইমেজ অপটিমাইজ করেন, সবসময় মনে রাখবেন, এটা কিন্তু আমরা লিখিনি বাট এটা কিন্তু আপনাকে একটা টিপস আমি দিয়ে রাখি, ইমেজ যখন গুগল থেকে ডাউনলোড করবেন বা ইমেজ যেটা আপনি আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, সেই ইমেজটার যে নেমটা থাকে সেটা সবসময় মনে রাখবেন যে আপনার সেটাতেও যাতে আপনার কিওয়ার্ডটা থাকে, তাহলে কিন্তু এটাও আপনাকে একটা বেনিফিটস দিবে। অ্যান্ড অলসো আমরা যেটা আমাদের সব সময় সব আর্টিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্স দিই, সেটা হচ্ছে দ্য কন্টেন্ট। কন্টেন্ট ইজ দ্য কি, যেটাকে বলে। কন্টেন্ট ছাড়া কিন্তু, ভালো কন্টেন্ট না লিখলে কিন্তু আলটিমেটলি আপনার এটা র্যাঙ্ক করবে না। অ্যান্ড অলসো আপনি গুগল ট্রেন্ডস, তারপর গুগল নিউজ, এই ধরনের সব কিছু রিসার্চ করার মাধ্যমে আলটিমেটলি জানতে পারবেন যে লিঙ্কিং বা যে সকল স্টেপগুলো আছে
বা কোনটা মানুষের কাছে চলছে কোনটা মানুষের কাছে চলছে না, এই সকল কিছু জানার মাধ্যমেই কিন্তু আপনি প্রপারলি একটা আর্টিকেল লিখতে পারবেন। অ্যান্ড আমরা যেটা ব্যাকলিঙ্কিং করব, তার মানে হচ্ছে লিঙ্ক অ্যাড করব, এই লিঙ্কিং গুলো আমরা সেই সকল কিছু দিয়ে লিঙ্ক করতে পারি যেগুলো আমাদের গুগল নিউজে আসে, বা সাধারণত আপনি যখন গুগল নিউজে সার্চ করেন তখন, বা উইকিপিডিয়া সার্চ করেন, তখন দেখবেন যে ওই পার্টিকুলার সেক্টরে বা পার্টিকুলার কিওয়ার্ড রিলেটেড অনেক আর্টিকেলস আছে যারা র্যাঙ্ক করে গেছে। অ্যান্ড কিছু ইনফরমেশন আছে, নিউ আর্টিকেল বা নিউ নিউজ, এগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। সো এটার জন্য আমাদের একটা চিট শিট আছে যেটাতে আপনি অসংখ্য সফটওয়্যার সম্পর্কে জানবেন, যেই সফটওয়্যারস গুলো দিয়ে আসলে আপনি কিন্তু র্যাঙ্কিং এ একদমই আপনার গেম আপ থাকবে অলওয়েজ। সো আই হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড এই সকল কিছু মেনটেন করলেই আপনারা একটা আর্টিকেল বা একটা আর্টিকেলকে এসইও আর্টিকেলে কনভার্ট করে নিতে পারবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো আর্টিকেল কিন্তু হুট করে র্যাঙ্ক করে না, এটা একটু টাইম লাগে সামটাইমস, আবার অনেকের আর্টিকেল কিন্তু হুট করে র্যাঙ্ক করে। বাট স্টিল একটা আর্টিকেল যখন আপনি পাবলিশ করেন, এটা কিন্তু গুগলের যে কোনো কর্নারে পড়ে থাকে, আস্তে আস্তে এটা আপ করে, আস্তে আস্তে আপনি কিন্তু, ধরেন আপনি আপলোড করে পরে চেঞ্জ করলে হবে না, আপনি যখনই আপলোড করবেন তখন সেটাকে এসইও রেডি করেই আপলোড করবেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। সো আজকে এতটুকুই, আই হোপ সবার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে।